গুড মর্নিং ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। মানবীয় ভূগোলের যে সিরিজ চলছিল এমসিকিউ প্র্যাকটিস, তারই আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের সেশনটি শুরু করছি। আজকের সেশনে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, একদিকে রয়েছে কথন অর্থাৎ একটা আর্গুমেন্ট বা অ্যাসারশনস এবং তার রিজন রয়েছে। ফার্স্ট বলছে যে কাশ্মীর উপত্যকার জনগণের যাযাবর প্রবৃত্তি লক্ষ্য করা যায়। আচ্ছা, কাশ্মীর উপত্যকা ভ্যালিতে যে যাযাবর জাতির প্রবৃত্তি লক্ষ্য করা যায় একদম ঠিক রয়েছে। তার এগেনস্টে মানে তার রিজন হিসাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে কাশ্মীরে বৃষ্টিপাত হয় না। হ্যাঁ, পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে কাশ্মীরে বৃষ্টিপাত হয়, কিন্তু তার যে কথন তার কারণ হিসাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে কাশ্মীরে বৃষ্টিপাত হয়, এই লজিকটা বা এই কারণটা নয়। তাই এ সঠিক এবং আর হচ্ছে ভুল। 2011 জনগণনা অনুসারে কোন অঞ্চল জনসংখ্যার ঘনত্ব অধিকতম? পাঞ্জাব সমভূমি, উচ্চ গঙ্গা অববাহিকা, গঙ্গা বদ্বীপ নাকি ব্রহ্মপুত্র? সব থেকে জনসংখ্যা বা জনসংখ্যার ঘনত্ব যদি বলা হয় ভারতবর্ষে, সেক্ষেত্রে হিসেবে গঙ্গার বদ্বীপ, আমাদের যে গঙ্গার বদ্বীপ অঞ্চল রয়েছে সেখানে কিন্তু জনসংখ্যার ঘনত্ব অধিকতর। একদিকে রয়েছে তালিকা 1 এবং অন্যদিকে রয়েছে তালিকা 2, যেখানে রয়েছে বিভিন্ন কী ধরনের জনসংখ্যা দেখা যায়, কী ধরনের প্রকৃতি, অর্থাৎ আমাদের ইউএস ধরনের জনসংখ্যা দেখা যায় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। তারপর হচ্ছে ইউরোপের ধরন দেখা যায় থাকেও, সেটা হচ্ছে আমাদের ইউএস ধরনের জনসংখ্যা দেখা যায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। ইউরোপ ধরনের দেখা যায় দক্ষিণ কোরিয়াতে। ব্রাজিলের যে দেখা যায় সেটা হচ্ছে মালয়েশিয়াতে, এবং ইজিপ্টিয়ান দেখা যায় ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যাটা সেটা ইজিপ্টিয়ানের ধরন অনুযায়ী হয়ে থাকে, এবং ব্রাজিলিয়ান ধরন হচ্ছে মালয়েশিয়া, ইউরোপীয় ধরন হচ্ছে যেটা দক্ষিণ কোরিয়া, এবং ইউএস ধরন হচ্ছে অস্ট্রেলিয়া। আবারও কথন হচ্ছে আমাজন অববাহিকা জনঘনত্ব কম, এটা একদম ঠিক। তারপরে কি বলছে, এখানে গরম এবং আর্দ্র জলবায়ুর জন্য ঘন সেলভা অরণ্য গড়ে উঠেছে। অর্থাৎ এ এবং বি উভয়ই লজিক ঠিক রয়েছে, এবং আর হলো এর ব্যাখ্যা। আবার একটি কথন এবং কারণ রয়েছে, বিশ্বের সুদূর ও ভিন্ন ভিন্ন ক্ষেত্রেতে বিশুদ্ধ জাতি খুব কমই দেখতে পাওয়া যায়। আচ্ছা, তারপরে বলছে তার কারণ হিসাবে সব মানব জাতির নির্মাণ এক জাতি থেকে হয়েছে। শারীরিক রূপ থেকে ভিন্ন হলেও এক প্রজাতি হওয়ার জন্য সবাই পারস্পরিক প্রজনন করে। এক্ষেত্রে এ এবং আর দুটোই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরবর্তীকালে যে কোয়েশ্চেনটা রয়েছে 6 নাম্বার, ককেশিয়েড, নেগ্রয়েড, মঙ্গোলয়েড এবং ইন্ডিক। অন্যদিকে রয়েছে ইউরোপিয়ান, আফ্রিকান, ওরিয়েন্টাল এবং হিন্দু। এক্ষেত্রে সঠিক যেটা রয়েছে সেটা হচ্ছে ককেশিয়েড হচ্ছে ইউরোপীয়, তারপর হচ্ছে নেগ্রয়েড হচ্ছে আফ্রিকান, মঙ্গোলয়েড হচ্ছে ওরিয়েন্টাল, এবং ইন্ডিকা হচ্ছে ইন্ডিক হচ্ছে হিন্দু। অর্থাৎ ঠিকই রয়েছে পরপর। পরবর্তীকালে 7 নম্বর কোয়েশ্চেন, যেটা আবার সেই যেটা রয়েছে কথন এবং কারণ। মধ্য এশিয়ায় বিভিন্ন জাতি রয়েছে, যেমন মঙ্গোলীয়, কাজাকাস, উজবেক এবং কিরগিজ। এদের মধ্যে সবাই প্রায় পশুপালক এবং ঘোড়া সাহারি। সবাই ঘোড়া পশুপালক বা ঘোড়া সাহারি এটা নয়, কিন্তু মধ্য এশিয়ায় বিভিন্ন জাতি রয়েছে, যেমন মঙ্গোলীয়, কাজাকাস, উজবেক, কিরগিজ, এটা ঠিক। অর্থাৎ এ এবং এ ঠিক, কিন্তু যেটা রয়েছে এদের মধ্যে প্রায় সবাই পশুপালক এবং ঘাড় ব্যবসায়িক কারো হয়। আচ্ছা, এটাও ঠিক রয়েছে, অর্থাৎ এ বি দুটো ঠিক, কিন্তু কখনোই সেই জাতিগুলি আছে মানে যে পশুপালক এবং ঘর ব্যবসায়ী হচ্ছে এর সঠিক কারণটা নয়।
তালিকা 1 এবং তালিকা 2 একদিকে রয়েছে বিভিন্ন জাতি এবং তাদের সংস্কৃতি বা তাদের ধর্মীয় যে রীতি সেটা দেখে নেব। 1 নম্বর রয়েছে অস্ট্রিক। অস্ট্রিক জাতি হচ্ছে যারা, তারা হচ্ছে আমাদের অস্ট্রিক হচ্ছে যে সাঁওতাল। দ্রাবিড়িয়ান হচ্ছে যেটা, সেটা হচ্ছে মালায়ালাম। সিনো তিব্বতীয় হচ্ছে লেপচারা এবং আর্য ইন্দো আর্য হচ্ছে সংস্কৃত। ইন্দো আর্যদের যেটা রয়েছে সংস্কৃত। সিনো তিব্বতন হচ্ছে লেপচা ভুটিয়া এরা। দ্রাবিড়িয়ান হচ্ছে যারা মালায়ালাম এবং অস্ট্রিক হচ্ছে সাঁওতাল। 2011 জনগণনা অনুযায়ী শিশু লিঙ্গ অনুপাত কোন রাজ্যে সবথেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। শিশু লিঙ্গ অনুপাত সবথেকে বেশি হচ্ছে অরুণাচল প্রদেশ। 2011 জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা 121 কোটির মধ্যে নগরায়নের স্তর ছিল কত? 33.16%, 32.16%, 30.16%, 31.16% হয়ে যাবে সঠিক উত্তর। কে ভারতীয় জাতির শ্রেণীবিভাগ করেন? আর.এল. সিং, হার্বার্ট রিসলে, হান্টিংটন নাকি ট্রিওয়ার্থা? সঠিক উত্তর হবে হার্বার্ট রিসলে বা হার্বার্ট রিসলে হচ্ছে তিনি ভারতীয় জাতির শ্রেণীবিভাগ করেন। সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব কম? অরুণাচল প্রদেশ, সিকিম, জম্মু কাশ্মীর নাকি মিজোরাম? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। 2011 সেন্সাস অনুযায়ী প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন লোক বা মানুষ বসবাস করেন। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল কোন স্তরটির অল্প বিকাশের স্তরকে সূচিত করে? সেটা হচ্ছে আমাদের উচ্চ স্থৈতিক স্তর। উচ্চ স্থৈতিক স্তর যেটা, সেটাই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের যে স্তরটি অল্প বিকাশের স্তর সূচিত করে। জনসংখ্যার কেন্দ্র সূচিত করার জন্য কেন্দ্রীয় প্রবৃত্তির কোনটি ব্যবহার করা হয়? মধ্যমা, মোড়, গড়, হারমোনিক গড়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে গড়। পরেরটা আমরা দেখলাম নিম্নলিখিত কোন ধারাটি সংশোধনের উপর জনসংখ্যার চাপ অধ্যয়ন করার জন্য জনসংখ্যার আকারকে ভূমিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত করে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে জনঘনত্ব। বিশ্বের কোন ধর্মের অন্তর্গত ভূভাগীয় ক্ষেত্র বেশি? বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান নাকি হিন্দু? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে খ্রিস্টান। পরের কোয়েশ্চেনটা রয়েছে 17 নম্বর। একদিকে রয়েছে বিভিন্ন যে তাদের প্রাচীন যে জাতিগোষ্ঠী এবং বর্তমানে যে সমস্ত তাদের রয়েছে মানে অবস্থান। একদিকে রয়েছে ইন্দো আর্য। ইন্দো আর্য হচ্ছে উত্তরাখণ্ডের ভুটিয়া যারা, তারা হচ্ছে ইন্দো আর্যের মধ্যে পড়ে। দ্রাবিড়িয়ান হচ্ছে রাজস্থানের রাজস্থানের হচ্ছে ভিল। মঙ্গলয়েড হচ্ছে যেটা, সেটা হচ্ছে মঙ্গলয়েড অর্থাৎ না, মঙ্গলয়েড হবে উত্তরাখণ্ডের ভুটিয়া যারা, তারা। ইন্দ্র আর্য হচ্ছে হরিয়ানার জাট। দ্রবিয়ান হচ্ছে রাজস্থানের ভিল এবং দ্রাবিয়ান হচ্ছে উড়িষ্যার ব্রাহ্মণ। একদিকে রয়েছে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন উপজাতি। অসমের হচ্ছে যেটা, সেটা হচ্ছে মিকির। আচ্ছা, মধ্যপ্রদেশের হচ্ছে গন্ড, উড়িষ্যার খন্ডস, গুজরাটের হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভিল। একদিকে রয়েছে তালিকা 1 এবং তালিকা 2, তার মধ্যে ল্যাপস, বেদুইন, পাইতু, কিরগিজ। অন্যদিকে রয়েছে রেড হাট, কাস্তু, খাইমা আর সিজদা। সো লেপসের সাথে যাবে যেটা, সেটা হচ্ছে ল্যাপাস হচ্ছে সিজদা। তা হচ্ছে বেদুইনের সাথে হচ্ছে যেটা, সেটা হচ্ছে খাইমা। পাইতু হচ্ছে রেড হাট এবং কাটু বা স্টাউ যেটা হচ্ছে কিরগিজ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে
আপনি বিকাশের সূচক, যৌগিক সূচক, আঞ্চলিক বৈষম্যকে পরিমাপ করার জন্য সংযুক্ত সূচক মানবেন। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এতে বলছে জনসংখ্যার ঘনত্ব, বিকাশ, সামাজিক সংযুক্তিকরণ ও শ্রমিকের শ্রেণী বিভাগ। বিতে হচ্ছে রাজ্যের স্থূল উৎপাদনে কৃষি ও শিল্প ও সেবার অংশদান, কৃষি, শিল্প ও সেবার অংশদান। সিতে হচ্ছে জনসংখ্যা সম্বন্ধিত বৈশিষ্ট্য, মৃত্যু ও প্রজনন ও পরিব্রাজন। ডিতে বলছে আর্থিক বিকাশ, মৌলিক সুবিধা ও সামাজিক বিকাশ। কি বলেছে এক্ষেত্রে যে আপনি বিকাশের সূচক, যৌগিক সূচক এবং আঞ্চলিক বৈষম্য পরিমাপ করার জন্য সংযুক্ত সূচক যেটা সেটা হচ্ছে আর্থিক বিকাশ, মৌলিক সুবিধা ও সামাজিক বিকাশকে বোঝায়। এনএসডিপি অনুসারে প্রতি ব্যক্তি অনুসারে 2013-14তে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে বর্তমান প্রথম 5 সবথেকে গরিব রাজ্য কোনগুলি? সেক্ষেত্রে সঠিক উত্তরটা দেখে নিতে হবে মণিপুর, নাগাল্যান্ড, অসম, ঝাড়খণ্ড, মেঘালয়। তবে অপশন বিতে কী রয়েছে সেটা রয়েছে বিহার, উড়িষ্যা। আচ্ছা, বিহার তো হবেই, কিন্তু বিহার যে দুটো রাজ্য শুরু আছে তাই বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, নাকি বিহার, উত্তরপ্রদেশ, মণিপুর। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ হবে না, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান এটাই হয়ে যাবে দরিদ্রতম রাজ্যগুলির মধ্যে এটা সিরিজ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে 2005 থেকে 14-এর মধ্যে সবথেকে কম বিকাশ রাজ্যগুলি হলো তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। অসম, মণিপুর, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা। অসম, মেঘালয়, মণিপুর, গুজরাট, বিহার। এক্ষেত্রে 2005 থেকে 2014-এর মধ্যে সবথেকে কম বিকাশ যে রাজ্যগুলিতে ছিল সেটা হচ্ছে অসম, মেঘালয়, মণিপুর এবং গুজরাট ও বিহার। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 2013-14 আয়তনের দিক থেকে বেশি কিন্তু জনসংখ্যার অংশ থেকে কম সে রাজ্যগুলি হলো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ। জনসংখ্যার সার্বত্রিক ঘনত্বকে কিভাবে পরিভাষিত করা হয়? সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে মোট জনসংখ্যা এবং মোট কৃষিক্ষেত্রের অনুপাত। মোট জনসংখ্যা ও মোট কৃষিক্ষেত্রের অনুপাতকে দেখানো হয় বা পরিভাষিত হয়। 2014 অনুমান অনুসারে বিশ্বে কত শতাংশ জনসংখ্যা আফ্রিকাতে বসবাস করে? সেক্ষেত্রে প্রায় 16% হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তীতে একদিকে রয়েছে মঙ্গলয়েড, ককেশয়েড, অস্ট্রেলয়েড এবং নেগ্রোডয়েড। সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলয়েড। মঙ্গলয়েডের সাথে কারা যাবে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। ককেশয়েডের সাথে হচ্ছে জার্মানি। তারপর হচ্ছে অস্ট্রেলয়েডের সাথে অস্ট্রেলয়েডের সাথে হচ্ছে শ্রীলঙ্কা এবং নেগ্রোডয়েডে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইথিওপিয়া। ভারতের জনগণনা শুরু হওয়ার সময় থেকে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ক্রম হারে অনুকূল লিঙ্গানুপাত বজায় রেখেছে? অরুণাচল প্রদেশ, মেঘালয়, কেরল, পুডুচেরি। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কেরালা। 2013-14 মধ্যে কোন রাজ্য সমূহ স্থূল উৎপাদন পরিমাণ, জনসংখ্যা, ভৌগোলিক ক্ষেত্র থেকে অধিক? অপশন এতে বলছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, ছত্তিশগড়, রাজস্থান। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরাখণ্ড, মণিপুর, নাকি মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, গুজরাট, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ ও কেরালা। সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, গুজরাট। এগুলো 2013-14 মধ্যে স্থূল উৎপাদনের পরিমাণ যেটা জনসংখ্যার ভৌগোলিক ক্ষেত্রে অধিক সেটা হচ্ছে মহারাষ্ট্র, তারপর তামিলনাড়ু, তারপর কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং গুজরাট। পরবর্তীকালে আমরা দেখে নেব সম্প্রতি জনগণনা অনুযায়ী কোন রাজ্যের সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হয়ে যাবে অবশ্যই জনসংখ্যা বেশি রয়েছে 2011 সেন্সাস অনুযায়ী উত্তরপ্রদেশ, জনঘনত্ব রয়েছে বিহার। পরবর্তীকালে আমরা দেখে নেব
2011 সালের যে আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের মোট জনসংখ্যা ছিল 121,54,977 জন, অর্থাৎ 121,58,54,977 জন। ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হয়েছিল 1951 থেকে 1981 সালে। একে পপুলেশন এক্সপ্লয়টেশন বলা হয়ে থাকে ভারতের ক্ষেত্রে। এবং সব থেকে যদি বলা হয় কোন ডিকেডে বৃদ্ধি পেয়েছিল, তখন হয়ে যাবে 1971 থেকে 1981 এই সালে বা এই ডিকেডে। এবং ভারতবর্ষের পপুলেশনের গ্রেট ডিভাইডেড বলা হয় 1911 থেকে 1921 সালকে, কারণ এই সময় পপুলেশনের গ্রোথ রেট -0.3% এখানে আমাদের কি হয়েছিল, যেটা কমে গিয়েছিল। এবং 2011 সালের সেন্সাস অনুযায়ী 2001 থেকে 2011 মধ্যে পপুলেশনের যে নেগেটিভ বা ঋণাত্মক গ্রোথ রেট ছিল, সেটা হচ্ছে মণিপুর রাজ্যে। পরবর্তীকালে আমরা দেখে নেব নিম্নলিখিত কোন সময়ে দ্বিতীয়বার বিশ্বের জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি ঘটেছিল। সেক্ষেত্রে মানে বিশ্বের মোট জনসংখ্যা নিরিখে যে দ্বিগুণ হয় সেটা হচ্ছে 1750 থেকে 1850 থেকে 1950, এই 100 বছরে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হয়েছিল। এবং যদি বলা হয় পৃথিবীতে 500 কোটি জনসংখ্যা কখন হয়েছিল, তখন হয়েছিল 1986-87 সাল নাগাদ। এই সাল নাগাদ ভারতবর্ষের পপুলেশন 500 কোটি হয়েছিল। বর্তমানে প্রায় 820 কোটি বা তারও বেশি জনসংখ্যা রয়েছে। এবং শুধুমাত্র এশিয়াতেই পৃথিবীর মোট জনসংখ্যার 3 ভাগে প্রায় 1/3 না, প্রায় অর্ধেক জনসংখ্যা এশিয়াতে রয়েছে। এবং শুধুমাত্র আমাদের চীন এবং ভারতবর্ষে রয়েছে মোট জনসংখ্যার পৃথিবীর 1/3। পরবর্তীকালে আমরা চলে যাব যেটা 33 নাম্বার কোয়েশ্চেন, যেখানে শহর এবং নগরের জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে কোন দিকটি নির্দেশ করে? শহরের বিকাশ, জনসংখ্যার বৃদ্ধি, নগরায়ন না শহর এলাকা? শহর এবং নগরের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে যে দিকটি করে সেটা হচ্ছে শহরের বিকাশ, আরবান গ্রোথকে এখানে নির্দেশ করে। একদিকে বিভিন্ন রাজ্য রয়েছে এবং সেন্সাস অনুযায়ী সাক্ষরতার হার 2011 সেন্সাস, যদিও এটা ত্রিপুরা রয়েছে, গোয়া রয়েছে, মিজোরাম রয়েছে, কেরলা রয়েছে। এক্ষেত্রে কেরলার যেটা ছিল সেটা হচ্ছে যেটা 94% পর্যন্ত শিক্ষিত ছিল। যেটা বর্তমানে সবথেকে বেশি 2025 সালে শিক্ষিত রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে সেটা হচ্ছে মিজোরাম। আচ্ছা, মিজোরামের যেটা ছিল সেটা হচ্ছে 91.33%। গোয়ার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে ছিল 87.22% এবং গোয়ার ক্ষেত্রে 88.70% শিক্ষিত ছিল। তাহলে ত্রিপুরাতে হচ্ছে 87.22% 2011 সেন্সাস অনুযায়ী, গোয়াতে হচ্ছে 88.70%, মিজোরামে হচ্ছে 91.33% এবং কেরলা হচ্ছে 94% বা তার বেশি। পরবর্তীকালে আমরা আবারও একটা দেখে নেব, একদিকে কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যগুলি রয়েছে, অন্যদিকে 2011 যে বৃদ্ধি আদমশুমারি অনুযায়ী পপুলেশনের জনসংখ্যার দশকগত অর্থাৎ ডিকেডে যে গ্রোথ রেট ছিল 2001 থেকে 2011 মধ্যে, সেটা হচ্ছে সবথেকে বেশি গ্রোথ যেটা রাজ্যে ছিল সেটা হচ্ছে আমরা দেখে নেব অরুণাচল প্রদেশে ছিল 26.03%। দমনদিউয়ে ছিল 53, সব থেকে বেশি দমনদিউ 53.76%। মেঘালয়ে ছিল 27.95%, পুডুচেরিতে ছিল 28.08%। পরবর্তীকালে আমরা দেখে নেব যে সবুজ গ্রাম কাকে বলে। আচ্ছা, সবুজ গ্রাম অন্যদিকে তার বৈশিষ্ট্য বা সংজ্ঞা লেখা রয়েছে। সবুজ গ্রাম হচ্ছে বাড়ি এবং চার্চ চতুর্ভুজের যে ঘেরা সবুজ গ্রামকে নির্দেশ করে। তারপরে হচ্ছে বিক্ষিপ্ত গ্রাম কি? বিক্ষিপ্ত গ্রামকে নির্দেশ করছে সেটা হচ্ছে আচ্ছা, তার আগে ক্রোশিফর্ম ভিলেজ সেটা হচ্ছে রাস্তার সংযোগস্থল বরাবর গড়ে ওঠা। এবং বিক্ষিপ্ত গ্রাম আরেকটা রয়েছে দেখে। আচ্ছা, বিক্ষিপ্ত গ্রাম হচ্ছে যেটা তার বৈশিষ্ট্য হচ্ছে গ্রামাঞ্চলে অনিয়মিতভাবে এবং বিক্ষিপ্ত
ছড়িয়ে থাকা বাসস্থান ও পৃথক স্থানে থাকা কৃষিক্ষেত্রের মধ্যে গড়ে ওঠে। এবং স্ট্রিট গ্রাম যেটা, সেটা কি, তার সংজ্ঞা যেটা রয়েছে সেটা হচ্ছে রাস্তা বরাবর যেখানে বসতি গড়ে ওঠা পর্যাপ্ত সুবিধা, সেটাই হচ্ছে স্ট্রিট ভিলেজ বা যেটাকে বলা হয়ে থাকে আমাদের স্ট্রিট গ্রাম। পরবর্তীকালে 2011 আদমশুমারি অনুসারে সংজ্ঞায় কোন নীতিটি ব্যবহার করা হয়েছিল? জনসংখ্যা বৃদ্ধি, জনঘনত্ব, সাক্ষরতার হার, লিঙ্গানুপাত। সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে জনঘনত্ব। পরবর্তী কোয়েশ্চেন 38, মার্ক জেফারসন তার ল অফ প্রাইমেট সিটি বইতে কত সালে প্রাইমেট সিটি এবং তার পরবর্তী বৃহত্তর শহরগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করেন? সেটা হচ্ছে 1939 সালে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব যে ডলিকোসেফালিক মানব জাতিতে সেফালিক ইন্ডেক্স ভ্যালু রয়েছে কত? 75-এর কম, 80-র কম, 85-র কম নাকি 90-এর কম? এক্ষেত্রে ডলিকোসেফালিক মানব জাতিতে সেফালিক ইন্ডেক্স ভ্যালু রয়েছে 75-এর কম। পরবর্তী আমরা দেখে নেব সম্পূর্ণ ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ার মূল লক্ষ্য ছিল তুর্কি অধিকার করা। এর প্রধান কারণ হিসাবে রাশিয়া চেয়েছিল, অপশন এতে বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, শান্তি বজায় রাখা, নাকি ভূমধ্য সাগরের প্রবেশাধিকার, বাইজেন্টাইন সাম্রাজ্যে প্রতিষ্ঠা করা, নাকি এ ও সি উভয়? সঠিক হবে ভূমধ্য সাগরে প্রবেশাধিকার। ভূগোলে মানবতা সম্পর্কে কোনটি সঠিক নয়? মানবতাবাদ মানুষকে যন্ত্র হিসেবে বিবেচনা করে না। অপশান বিতে বলছে একদম এটা আচ্ছা, ভূগোলে মানবতাবাদ সম্পর্কে কোনটি সঠিক নয়? আচ্ছা, মানবতাবাদ মানুষকে যন্ত্র হিসেবে বিবেচনা করে না, একদম এটা ঠিক রয়েছে। তারপরে হচ্ছে মানবতাবাদী ভূগোলে গুরুত্ব দেয় মানুষের সচেতনতা, সতর্ক এবং মানুষের দ্বৈততা, এটাও ঠিক রয়েছে। মানব জাতির মানবতাবাদ প্রত্যক্ষবাদ ও মাতৃক বিপ্লবের বিকাশ ঘটায় ও সমালোচনা করে, এটাও ঠিক। অর্থাৎ যেটা এক্ষেত্রে সঠিক হয়ে যাবে, মানে সেটা দেখে নেব কোনটা, যে মানবতাবাদ ভূগোলে মানবতাবাদ সম্পর্কে সঠিক নয়, যেটা সেটা হচ্ছে মানবতাবাদ ভূপৃষ্ঠে জ্যামিতিক ধারণা স্থানের ও দেশের হ্রাসকে স্বীকার করে। পরেরটা হচ্ছে যেটা কি রয়েছে, একদিকে রয়েছে বিভিন্ন শহর এবং শহরের শ্রেণী বিভাগ। তাহলে বন্দর শহর কোনগুলি? ভারতবর্ষের বন্দর শহরের মধ্যে চড়ে সেটা হচ্ছে বম্বে, ক্যালকাটা এবং মাদ্রাজ। শিল্পকেন্দ্রিক শহর হচ্ছে ভিলাই, রাউরকেলা এবং জামশেদপুর। খনিজ সম্পদ কেন্দ্রিক শহর হচ্ছে সেটা হচ্ছে সিংভূম, কেওয়ানঝাড় এবং রেওয়া। ঐতিহাসিক শহর হচ্ছে আগ্রা, জয়পুর এবং মাদুরাই। সঠিক উত্তরটি দিন। একদিকে রয়েছে মেট্রোপলিটন সিটিসগুলি সাধারণভাবে স্যাটেলাইট টাউন্সের পাশে অবস্থিত। তার রিজনে বলছে এইসব টাউন্স এর গুরুত্বপূর্ণ কাজ হলো বড় শহরের চাপ মুক্ত করা। সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে বিবৃতি 1 এবং আর দুটোই সঠিক, কারণ আর এ এর বিবৃতিকে ব্যাখ্যা করছে, অর্থাৎ অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট আমরা দেখে নেব জনসংখ্যা বিবর্তন তত্ত্ব, বা যেটা জনসংখ্যা বৃদ্ধির কতগুলি স্তরের কথা বলেছে, সেটা 5টি। জনসংখ্যা বিবর্তন তত্ত্বে জনসংখ্যা বৃদ্ধির 5টি স্তরের কথা বলা হয়েছে। তারপরে আমরা দেখে নেব ভারতীয় সেন্সাস অনুযায়ী নগর বসতিকে কত ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে 6টি ভাগে ভাগ করা যায় নগর বসতিকে। ভারতীয় সেন্সাস অনুযায়ী নগর বসতিকে কতগুলি ভাগে ভাগ করা যায়? 6টি ভাগে ভাগ করা যায়। নিম্নলিখিত কোন তত্ত্বটি হিউম্যান ইকোলজির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে? সেক্ষেত্রে আমরা দেখে নেব যেটা বার্জেস ও পার্কের সমকেন্দ্র বেষ্টনী তত্ত্ব, ওয়েবারের স্থানিক তত্ত্ব, হ্যাগাস্ট্যান্ডের উদ্ভাবনী তত্ত্ব, জেলানেস্কির মোবিলিটি ট্রানজিশন তত্ত্ব। সঠিক উত্তর হচ্ছে বার্জেস এবং পার্কের সমকেন্দ্র বেষ্টনী তত্ত্ব হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান ইকোলজির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ভারতীয় সেন্সাস অনুযায়ী 2001 এবং 2011 সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যার ভিত্তিতে লিঙ্গানুপাতের হারের প্রতি 1000 টন পুরুষের প্রতি মহিলার পার্থক্য সেটা ছিল 7। পরবর্তী হচ্ছে একদিকে রয়েছে বিভিন্ন চিত্র, বসতির ধরন এবং অন্যদিকে লেখা রয়েছে যেটা
পারফেক্ট ইউনিফর্ম। প্রথম হচ্ছে র্যান্ডম রয়েছে, প্রথমে একটা রয়েছে যেটা সেটা না র্যান্ডম না, প্রথম একটা হচ্ছে একটা মানে চারদিকে একটা ঘিরে অবস্থান করতে, অর্থাৎ একটা গোষ্ঠীবদ্ধ অবস্থান দেখাচ্ছে। তারপরে রয়েছে র্যান্ডম, তারপরটা কি রয়েছে যে ইউনিফর্ম রয়েছে, এবং একদম পারফেক্ট ইউনিফর্ম রয়েছে ডিতে। তাহলে এই যে চিত্রটা, এটার দ্বারা বোঝানো হচ্ছে গোষ্ঠীবদ্ধ, এটা হচ্ছে র্যান্ডম বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে, এবং এটা একটা ইউনিফর্ম বজায় করছে, এবং এটা একদম পারফেক্ট ইউনিফর্ম একদম সারিবদ্ধভাবে রয়েছে সেটা। পরবর্তীকালে আমরা দেখে নেব যে 49 নম্বর, ভারতীয় সেন্সাস 2011 অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি এবং একই সাথে দমনদ্বীপ। এখানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিরীক্ষে 2011 সালে যে রাজ্যের জনঘনত্ব সবথেকে বেশি ছিল আয়তনের নিরীক্ষে, সেটা হচ্ছে দমন ও দিউ। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব সেটা হচ্ছে 50 নম্বর কোয়েশ্চেন, সেন্সাস অনুযায়ী 2011 সালে ভারতের শিক্ষার হার কত ছিল? 74.04%। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তি লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি বইটি লিখেছিলেন? পি হ্যাগেট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি। উপজাতি কল্যাণ কমিটি 1952 সালে ভারতীয় উপজাতিদের কটি ভাগে বিভক্ত করেছিল? ভারতীয় উপজাতিদেরকে উপজাতি কমিটি, যেটা উপজাতি কল্যাণ কমিটি যেটা তারা গঠন করেছিল, 4টে ভাগে ভাগ করেছিল উপজাতিদের। হটেনটস হলো কি? শ্রীলঙ্কায় বসবাসকারী নেগ্রিটো যাদের গায়ের রং বাদামি। দক্ষিণ পশ্চিম আফ্রিকায় বসবাসকারী মানুষ যাদের গায়ের রং হলুদ। পূর্ব আফ্রিকায় বসবাসকারী নিগ্রেটো, কঙ্গো ওয়েকে বসবাসী পিগমি। সঠিক উত্তর এটি হয়ে যাবে দক্ষিণ পশ্চিম আফ্রিকায় বসবাসকারী মানুষ যাদের গায়ের রং হচ্ছে হলুদ। দক্ষিণ পশ্চিম আফ্রিকায় বসবাসকারী মানুষ যাদের গায়ের রং হলুদ, তারাই হচ্ছে হটেনটস। কে ভূগোলকে হিউম্যান ইকোলজি হিসেবে চিহ্নিত করেছেন? স্কিফা, ব্যারোজ, হার্টসন, অ্যালেন স্যাম্পল। সঠিক উত্তর হচ্ছে ব্যারোজ। হিউম্যান ইকোলজি হিসেবে বর্ণনা করেছে ভূগোলকে ব্যারোজ ও বার্জেস। তারপর আমরা দেখে নেব নিম্নলিখিত যেটা রয়েছে ব্যারোজ বা বার্জেস এবং পার্কারের যে সমকেন্দ্র বেষ্টনী তত্ত্ব, সেটাই হচ্ছে হিউম্যান ইকোলজির ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা পরেরটা দেখে নেব। একদিকে রয়েছে ব্যবহৃত শব্দ এবং অন্যদিকে রয়েছে সংজ্ঞা। স্থূল জন্মহার কাকে বলা হয়? স্থূল জন্মহার বলতে বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে জীবিত শিশু সংখ্যা ও প্রজনন স্বাভাবিক বৃদ্ধি ক্ষমতা, যেটা রয়েছে আমরা স্থূল জন্মহার বলতে আচ্ছা, অপশন প্রতি হাজার জনসংখ্যা মৃত্যুহারের তুলনায় জন্মহার বেশি, এটা হচ্ছে সেটা হচ্ছে জনসংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ সি সাথে হয়ে যাবে সি থেকে এটা হয়ে যাবে এ, অর্থাৎ প্রতি হাজারের জনসংখ্যা মৃত্যুহারের তুলনায় জন্মহার বেশি, এটা হচ্ছে জনসংখ্যার হয়ে থাকে। মৃত্যুহার কাকে বলে? মৃত্যুহার হচ্ছে সেটা হচ্ছে মৃত্যুহারের তুলনায় জন্মহার বেশি, এটা এর সাথে সম্পর্কিত। এবং স্থূল জন্মহার হচ্ছে জীবিত শিশুর সংখ্যা ও মোট জনসংখ্যার অনুপাত। এবং সাধারণ প্রজনন হার বলতে জীবিত শিশু সংখ্যা প্রজননের স্বাভাবিক বৃদ্ধি ক্ষমতাযুক্ত নারী সংখ্যার অনুপাতকে নির্দেশ করে। তাহলে এই শব্দগুলির সাথে এই সেন্টেন্সগুলি যাচ্ছে। কোনো একটি অঞ্চলের n-তম শহরটি জনসংখ্যার একটি বড় শহরের মোট জনসংখ্যার 1/n-তম হয়ে থাকে। এই নীতিটির প্রবক্তা হলেন এম জেফারসন, জে গটম্যান, সি কে জিফ, সি ডি হ্যারিস এবং ই এল উলফম্যান। সঠিক উত্তর হচ্ছে জে কে জিফ। পরেরটা হচ্ছে কোনো দেশের 0 থেকে 14 এবং 15 থেকে 44 বছরের বয়োগোষ্ঠীর জনসংখ্যার সমান হলে জনসংখ্যার বৃদ্ধিকে কি বলা হয়? একে শূন্য বৃদ্ধি বলে। পরবর্তীকালে আমরা দেখে নেব 2015 সালে ইউনাইটেড নেশনস পপুলেশনস ফান্ড কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে নিম্নলিখিত কোন মহাদেশের সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তর তো হয়ে যাবে এশিয়া। পরেরটা দেখে নেব
জাপানের জনসংখ্যা পিরামিডের আকারটি কোন দেশের জনসংখ্যা পিরামিডের ন্যায় দেখতে? সেটি হচ্ছে ডেনমার্ক। জাপানের যে জনসংখ্যা পিরামিড সেটা ডেনমার্ক। নিম্ন উন্নয়নশীল দেশগুলির প্রজনন হার হ্রাস পাওয়ার পরিবর্তে জনসংখ্যার উচ্চ বৃদ্ধি দেখা যায়। তার কারণ হচ্ছে সেটা হচ্ছে সাজাতে হবে আমাদের। সেক্ষেত্রে হচ্ছে আয়ুষ্কাল, তারপরে হচ্ছে মৃত্যুহার হ্রাস এবং উন্নত জীবনযাত্রার মান, অর্থাৎ 1, 3, 4। পরবর্তীকালে দেখে নেব নিম্নলিখিত কোন বিষয়টি বিস্তৃত তলদেশযুক্ত জনসংখ্যা পিরামিডকে নির্দেশ করে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশনে তো বলছে ক্রমহ্রাসমান প্রজনন হার, নাকি উচ্চ প্রজনন হার, নাকি ক্রমহ্রাসমান মৃত্যু হার, নাকি উচ্চ মৃত্যু হার। এক্ষেত্রে সঠিক উত্তরটি আমরা দেখে নেব 61 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে। সেটা হচ্ছে উচ্চ প্রজনন হার। নিম্নলিখিত বিষয়টি বিস্তৃত তলদেশ যুক্ত জনসংখ্যা পিরামিডকে নির্দেশ করে। উচ্চ প্রজনন হার। যে কোনো পরিষেবার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি পপুলেশন থ্রেশহোল্ড হিসাবে সঠিক? সেটা হয়ে যাবে আমাদের সেটা হচ্ছে কোনো পরিষেবার জন্য ন্যূনতম যে জনসংখ্যা প্রয়োজন হয় সেটাকেই বলা হয়ে থাকে পপুলেশন থ্রেশহোল্ড হিসাবে সঠিক। একদিকে রয়েছে আমাদের ব্যবহৃত শব্দ এবং অন্যদিকে রয়েছে ব্যাখ্যা। মনুষ্য বসতির সাইট, মনুষ্য বসতির অবস্থা, প্রব্রজকের আকর্ষক এবং প্রব্রজকের ক্ষেত্র। এটাকে আমাদেরকে যেটাকে করতে হবে সেটা হচ্ছে ম্যাচ করতে হবে। মনুষ্য বসতির সাইট বলতে যেটার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আচ্ছা দেখে নেব। একদিকে রয়েছে ব্যবহৃত শব্দ, আচ্ছা মনুষ্য বসতির সাইট, এটার সাথে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে কোন স্থানের ভৌত এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অর্থাৎ 2 নম্বর। মনুষ্য বসতির অবস্থা সেটা হচ্ছে দ্য রিলেটিভ লোকেশন উইথ পার্টিকুলার রেফারেন্স টু দ্য সিগনিফিক্যান্স টু আ প্লেস। এবং প্রব্রজকের আকর্ষণ যেটাকে বোঝায় সেটা হচ্ছে কর্মস্থানের সুযোগের কারণের প্রব্রজন। এবং প্রব্রজকের ক্ষেত্র হচ্ছে একটি এলাকা যা স্থানীয় অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রব্রজনের ধরন নিয়ন্ত্রণ করে। পরবর্তী কোয়েশ্চেন 64 নম্বর, সেক্ষেত্রেও দেখে নেব আমরা কি রয়েছে যে পুশ ফ্যাক্টর ভারতের গ্রামাঞ্চলের কার্যকরী ভূমিকা পালন করে না। কোন আকর্ষকটি বা পুশ ফ্যাক্টর ভারতের গ্রামাঞ্চলে কার্যকরী ভূমিকা পালন করে না? জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, চাষযোগ্য জমির ওপর জনসংখ্যার অধিক চাপ, কিন্তু নিম্ন মাথাপিছু আয় এবং শহর ও গ্রামের মধ্যে আয়ের সুস্পষ্ট পার্থক্য, গ্রাম অঞ্চলে বিভিন্ন সুযোগ সুবিধার ধীর এবং কিন্তু সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি, মাথাপিছু আয়ের বৃদ্ধি। এটাই পুশ ফ্যাক্টর হিসাবে যেটা আমাদের কার্যকরী ভূমিকা পালন করে না। আবার একদিকে রয়েছে বিভিন্ন উপজাতি এবং তাদের বাসস্থান, ভিল, গন্ড, সাঁওতাল, গারো। এক্ষেত্রে সঠিক মিলাতে হবে আমাদের। অর্থাৎ ভিল সেটা রাজস্থানে, অর্থাৎ আরাবল্লী পর্বত। তারপর গোন্ড হচ্ছে সেটা হচ্ছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। সাঁওতাল রয়েছে ঝাড়খণ্ড, রয়েছে ঝাড়খণ্ডের পূর্বভাগ। এবং গারো হচ্ছে শিলং মালভূমি, মেঘালয়ের। Paradoxical situations of coexistence of the patrilineal society and the dominating position of women characterized. এটা কি? এটা থারু উপজাতি, খাসি উপজাতি, গন্ড উপজাতি, নাকি ভিল উপজাতি? বলছে প্যারাডক্সিক্যাল সিচুয়েশন অফ কোএক্সিস্টেন্স অফ দ্য patrilineal society and the dominating position of women characterize. এটা কোন উপজাতির বৈশিষ্ট্য বা কার সঙ্গে যাচ্ছে? থারু উপজাতি, খাসি উপজাতি, গন্ড উপজাতি, নাকি ভিল উপজাতি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে থারু উপজাতি।
পরেরটা আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন রাজ্যে জনসংখ্যার দশকে অর্থাৎ 2001 থেকে 2011 বৃদ্ধির হার ছিল সর্বাধিক। সঠিক উত্তর হয়ে যাবে জনসংখ্যা পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ দশকীয় বৃদ্ধির হার সর্বাধিক ছিল। সেক্ষেত্রে হয়ে যাবে রাজ্যগুলির সাপেক্ষে অরুণাচল প্রদেশ বৃদ্ধির হার বেশি ছিল, কিন্তু জনসংখ্যার ঘনত্ব অরুণাচল প্রদেশেই কম। নিম্নলিখিত কোন কারণটি ভারতের বস্তি জনসংখ্যার জন্য দায়ী? সবসময় তো বলছে কমার্শিয়াল প্লান্টেশন অ্যাক্টিভিটিস আর ডমিন্যান্ট। সংগঠিত ক্ষেত্রে উৎপাদন ভিত্তিক কার্যবলীর প্রাধান্য, সংগঠিত ক্ষেত্রে পরিষেবামূলক কার্যবলীর প্রাধান্য, নন ফর্মাল ক্ষেত্রগুলির উৎপাদনমূলক এবং পরিষেবামূলক কার্যবলীর প্রাধান্য। সঠিক উত্তর হয়ে যাবে নন ফর্মাল ক্ষেত্রগুলির উৎপাদনমূলক এবং পরিষেবামূলক কার্যবলীর প্রাধান্য হচ্ছে ভারতবর্ষের বস্তি জনসংখ্যার বৃদ্ধির জন্য দায়ী। আবার রয়েছে একদিকে রয়েছে বিবৃতি এবং ভারতে অন্যদিকে রয়েছে রিজন। বিবৃতি কি বলছে? ভারতের পরপর 3টে সেন্সাস বস্তিতে বসবাসকারী মানুষের সংখ্যা ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে। ভারতে স্থান এবং জনসংখ্যা উভয়ই ক্রমবর্ধমান। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে ভারতের পরপর 3টে সেন্সাস বস্তিতে জনসংখ্যা বসবাসকারী ক্রমাগত বৃদ্ধি পাতে একদম ঠিক রয়েছে। এবং তার কারণ হিসাবে যেটা ভারতের স্থান এবং জনসংখ্যা উভয়ই ক্রমবর্ধমান, একদম না, স্থান বৃদ্ধি পাচ্ছে না, জনসংখ্যা অত বৃদ্ধি পাচ্ছে। তাই এ স্টেটমেন্টটা ঠিক রয়েছে আর ভুল রয়েছে। পৃথিবীর বর্তমান জনসংখ্যার পরিমাণ স্থির রাখতে নিম্নলিখিত কোনটি মোট প্রজনন হার হওয়া উচিত? 3.4 নাকি 2.1, 1.2 নাকি 4.2? সঠিক উত্তর হচ্ছে 2.1। এটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট হওয়া উচিত। তারপর আমরা দেখে নেব কোন এলাকাকে শহর এলাকা হিসেবে বিবেচিত হওয়ার জন্য নিম্নলিখিত কোনটি একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য? যে কোনো স্থানে যেখানে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ক্যাচমেন্ট অথবা নোটিফাইড টাউন এরিয়া থাকবে। বিতে বলছে জনসংখ্যার ন্যূনতম 70% অকৃষিমূলক কাজে নিয়োজিত থাকবে। ন্যূনতম জনসংখ্যা হবে 5000 জন। জনঘনত্ব হতে হবে 100 জন প্রতি বর্গ কিমিতে। কী জানতে চেয়েছিল? কোনো এলাকাকে শহর এলাকা হিসেবে বিবেচিত করা হয়, সেখানে 5000 লোক যদি হয়ে যায় তাহলে তাকে নগর বলা হয়। নিম্নলিখিত কোনটি র্যাভেনস্টাইন প্রব্রজন নীতির সাথে সম্পর্কিত নয়? বেশিরভাগ প্রব্রজন ঘটে ধাপে ধাপে, এটা ঠিক কথা। কম দূরত্বে বেশিরভাগ প্রব্রজন ঘটে থাকে, এটাও ঠিক। বেশিরভাগ প্রব্রজনকারীরা হলেন প্রাপ্তবয়স্ক, এটাও ঠিক। সঠিক উত্তর হচ্ছে বেশিরভাগ প্রযোজন ঘটে শহর থেকে গ্রামে, এটা ভুল। পরেরটা হচ্ছে 2001 থেকে 11 সালের মধ্যে ভারতীয় জনসংখ্যায় দশকীয় বৃদ্ধির হার কত ছিল? সেক্ষেত্রে অপশন হতে পারছে 16.64%, 17.64%, 18.64%, 19.64%। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা 73 নম্বরের কোয়েশ্চেন, সেক্ষেত্রে 17.64 বা 17.8% ছিল, যেটা 2001 থেকে 11 জনসংখ্যা দশকে বৃদ্ধির হার 17.64% বা 64%। একদিকে রয়েছে বিবৃতি আর অন্যদিকে রয়েছে কারণ। জনসংখ্যা বৃদ্ধির হার 2001 থেকে 2011 উত্তরপ্রদেশের তুলনায় বিহারে বেশি ছিল। জনসংখ্যা বৃদ্ধির হার যেটা সেটা উত্তরপ্রদেশের তুলনায় বিহারে বেশি ছিল, একদম ঠিক কথা। এবং জনসংখ্যা বৃদ্ধির হার হলো কোনো স্থানে জীবিত জনসংখ্যা ও মৃত জনসংখ্যার পার্থক্য। এটা জনসংখ্যা বৃদ্ধির হার হলো কোনো স্থানে জীবিত জনসংখ্যা মৃত জনসংখ্যার পার্থক্য। এই রিজনটার সাথে যে বিবৃতিটি যাচ্ছে না, তাই এ ঠিক এবং আর হচ্ছে ভুল। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের নিম্নলিখিত যে কোন রাজ্যে লিঙ্গানুপাতের হার ছিল সর্বনিম্ন? উত্তরাখণ্ড, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে যেটা 75 ক্ষেত্রে, সেটা হচ্ছে ভারতবর্ষের কোন রাজ্যে লিঙ্গানুপাতের হার সর্বনিম্ন?
আচ্ছা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলি নিরিখে জানতে হবে। এই রাজ্যগুলো নিরিখে হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পরেরটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডেমোগ্রাফিক ইয়ারবুক 2010 অনুযায়ী নিম্নলিখিত কোন দেশের সর্বাধিক জনঘনতা পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 76-এর ক্ষেত্রে বাংলাদেশ। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে লিঙ্গানুপাত 950-এর বেশি পরিলক্ষিত হয়? সেই রাজ্যগুলি হলো যেটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং তেলেঙ্গানা। নিম্নলিখিত কোন মন্তব্যটি গ্র্যাভিটি মডেল অনুযায়ী কোনো স্থানের একটি পরিষেবার সম্ভাব্য ব্যবহারকে নির্দেশ করে? সেক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে, অপশন এতে হচ্ছে জনসংখ্যার আকার দূরত্বের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক। অপশন বিতে বলছে জনসংখ্যার আকার ও দূরত্বের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অপশন সিতে হচ্ছে জনসংখ্যার আকারের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক, দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, নাকি দূরত্বের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক, জনসংখ্যার আকারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে কোয়েশ্চেনটা ছিল যে সম্ভাব্য গ্র্যাভিটি মডেল অনুযায়ী কোন একটি স্থানের একটি পরিষেবার সম্ভাব্য ব্যবহারকে নির্দেশ করে? 78-এর সঠিক উত্তর হবে জনসংখ্যার আকারের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক এবং দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। 79 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। সে আবার ডেমোগ্রাফিক এবং অন্যদিকে রয়েছে তার ব্যাখ্যা। একদিকে বিভিন্ন ডেমোগ্রাফার যে যে কী টার্ম রয়েছে ডেমোগ্রাফিক টার্মস, যেমন হচ্ছে কোহার্ট, প্রাকৃতিক বৃদ্ধি, মোট প্রজনন হার, নির্ভরতা অনুপাত। অন্যদিকে রয়েছে তাদের ব্যাখ্যাগুলি। তাহলে সঠিক যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 79 নম্বর কোয়েশ্চেনের যেটা, সেটা কি রয়েছে। আচ্ছা, একটা হচ্ছে কোহার্টের সাথে কি যায়, একদিকে হচ্ছে জন্মহার ও মৃত্যুহার, এটা হচ্ছে প্রাকৃতিক বৃদ্ধি। কোহার্টের মতবাদ যেটা একটি বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত জনগোষ্ঠী, এবং যেটা রয়েছে যেটা মোট প্রজনন হার হচ্ছে একজন মহিলার প্রজননক্ষম সময়কালে গড়ে যত সংখ্যক শিশুর জন্ম হয়, এবং নির্ভরযোগ্য অনুপাত হচ্ছে কর্মক্ষম বয়োগোষ্ঠীর উপর নির্ভর জনসংখ্যার দ্বারা হিসাব করা হয়। অর্থাৎ সেই অনুযায়ী সঠিক উত্তর হবে 2, 1, 3, 4। 2011 সালের যে জনগণনা অনুসারে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যগুলির জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার 1/4? যদি ভারতবর্ষে এই মুহূর্তে 145 কোটি হয়, তার 4 ভাগের 1 ভাগ, তার মানে সেই রাজ্যগুলির জনসংখ্যা শুধুমাত্র, সেক্ষেত্রে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক, এদের জনসংখ্যার যোগফলটাই হচ্ছে ভারতের টোটাল পপুলেশন 1/4। একদিকে রয়েছে ধর্মীয় গোষ্ঠী আর অন্যদিকে রয়েছে তাদের গ্রোথ রেট, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং জৈন। যেটা সঠিক উত্তর হয়ে যাবে সব থেকে এদের মধ্যে খ্রিস্টান 1.7, এটাই ঠিক রয়েছে। আচ্ছা, এদের মধ্যে খ্রিস্টানদের গ্রোথের সব থেকে বেশি হবে খ্রিস্টান, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 2.3%। তারপরে রয়েছে বৌদ্ধদের পপুলেশন গ্রোথ রেট যেটা, সেটা হচ্ছে 0.7, এবং শিখদের হচ্ছে যেটা, সেটা হচ্ছে 0.4, এবং জৈনদের 1.7 পপুলেশন গ্রোথ রেট। না, এখানে আমার ভুল হলো। আচ্ছা, খ্রিস্টানদের হচ্ছে 2.3, বৌদ্ধদের সঙ্গে যায় যেটা, সেটা হচ্ছে 0.7, এবং শিখদের যেটা পপুলেশন গ্রোথ রেট, সেটা হচ্ছে 1.7, এবং জৈনদের হচ্ছে 0.4। ভারতের নার্ডিক
যে গোষ্ঠীভুক্ত মানুষের মধ্যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি দেখা যায়? দীর্ঘকায়, গোলাকার মুখমণ্ডল, মাঝারি উচ্চতাযুক্ত এবং গোলাকৃতি মুখমণ্ডল, মাঝারি উচ্চতাযুক্ত এবং লম্বাটে মুখমণ্ডল, দীর্ঘকায় এবং লম্বাটে মুখমণ্ডল। এতে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে দীর্ঘকার লম্বাটে মুখমণ্ডল। পরেরটা হচ্ছে 2011 সালে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সর্বাধিক নগরায়ন ঘটেছিল? এক্ষেত্রে সর্বাধিক নগরায়ন যেটা ঘটেছিল সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, দমনদিউ, পুডুচেরি এবং দিল্লি এনসিটি। অবশ্যই দিল্লি এনসিটি হয়ে যাবে অপশন অনুযায়ী সঠিক উত্তর। পরেরটা 84 নম্বর কোয়েশ্চেন, 2011 সালে জনগণনা অনুসারে ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যগুলি 40% বেশি মানুষ শহরে বাস করত? সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে ছোট রাজ্যগুলি হবে মিনিমাম, যেটা সেক্ষেত্রে আমরা দেখে নেব 40% বেশি মানুষ শহরে বসবাস করে। আচ্ছা, 40% বেশি মানুষ শহরে বসবাস করে। ছোট রাজ্যগুলি যদি দেখা হয়, গোয়া তো হবেই, কিন্তু মিজোরাম হবে না, তাহলে এটা বাদ। রাজস্থানে হলো না, ত্রিপুরা হবে না, মহারাষ্ট্র এটা হবে না, নাগাল্যান্ড হবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু। 85 জনসংখ্যা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি জনসংখ্যার বৃদ্ধির হারকে নির্দেশ করে? 85-এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন ও স্থূল জন্মহার, প্রাকৃতিক পরিবর্তন ও প্রকৃত প্রব্রজন, নাকি প্রকৃত প্রব্রজন ও প্রজনন হার, প্রকৃত প্রব্রজন ও মৃত্যু হার দিতে বলছে। সঠিক উত্তর হবে 85-এর যেটা, সেটা হচ্ছে প্রকৃত পরিবর্তন ও প্রকৃত প্রব্রজন। সাংস্কৃতিক গোষ্ঠী এবং তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝানোর জন্য নিম্নলিখিত কোন শব্দটি ব্যবহার করা হয়? সেক্ষেত্রে হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাংস্কৃতিক বাস্তুবিদ্যা। সাংস্কৃতিক বাস্তুবিদ্যা, সাংস্কৃতিক গোষ্ঠী এবং তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝানোর জন্য নিম্নলিখিত কোন শব্দকে ব্যবহার করা হয়? সাংস্কৃতিক বাস্তুবিদ্যা। 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন তিনটি রাজ্যে মোট জনসংখ্যার সাপেক্ষে তপশিলি উপজাতিভুক্ত মানুষের সংখ্যা সর্বাধিক? মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, মিজোরাম, বিহার, রাজস্থান, লাক্ষাদ্বীপ, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, ঝাড়খণ্ড। 87 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে যেটা লাক্ষাদ্বীপ, মিজোরাম এবং নাগাল্যান্ড। এখানে কিন্তু যে তপশিলি উপজাতি মানুষের সংখ্যা সর্বাধিক মিজোরাম, লাক্ষাদ্বীপ এবং নাগাল্যান্ড। 2001 থেকে 11 সালে ভারতবর্ষের নিম্নোক্ত কোন রাজ্যটি জনসংখ্যার দশকীয় বৃদ্ধির হার সর্বাধিক ছিল? সেক্ষেত্রে 88 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এবং 2011 সেন্সাস অনুযায়ী জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গকিলোমিটারে মাত্র 17 জন। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যগুলিতে সাঁওতাল গোষ্ঠীভুক্ত মানুষ বসবাস করে? সেক্ষেত্রে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ হয়ে যাবে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দি কারেক্ট। নেক্সট হয়ে যাবে 2011 সালের জনগণনার তথ্য অনুযায়ী ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির নগরায়নের ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে যে ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 নম্বরে চলে আসবে আমাদের গোয়া, তারপরে কি চলে আসবে, তারপরে হচ্ছে মিজোরাম, তারপরে কেরল এবং শেষে পাঞ্জাব। অর্থাৎ অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট, গোয়া, মিজোরাম, কেরল, পাঞ্জাব। স্যাটেলাইটের জনসংখ্যা বৃদ্ধির তথ্য অনুসারে নিম্নলিখিত কোন মন্তব্যটি সঠিক? জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যের যোগানের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। জনসংখ্যা বৃদ্ধির পায় জ্যামিতিক হারে এবং খাদ্যের যোগান বৃদ্ধি পায় গাণিতিক হারে। স্যাডলারের জনসংখ্যা বৃদ্ধির তথ্যটি জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক তথ্যের সাথে সম্পর্কিত। মানুষের প্রজননের বিষয়টি জনঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব ফ্রেন্ডস। ভারতের জাতীয় জনগণনা নীতি 2000 অনুযায়ী নিম্নলিখিত কোন বছরটি জনসংখ্যা স্থিতাবস্থা আনা যাবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়? 2040, 2045, 2050, 2055। সঠিক উত্তরটি হয়ে যাবে 2045 সাল। নেক্সট 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের 2001 সাল থেকে জনসংখ্যার মার্জিনাল বৃদ্ধির হার প্রকাশ যেটা পাই, এই কথাটি কি সত্য? আচ্ছা, 93 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে কি বলছে, 1 নম্বর যে 2011 সালের জনগণনা ভারতের 2001 সাল থেকে জনসংখ্যার মার্জিনাল বৃদ্ধির হার প্রকাশ পেয়েছে।
না, তো মার্জিনাল না। ভারতের মোট শহরের জনসংখ্যা মোট গ্রামের জনসংখ্যার তুলনায় অধিক বৃদ্ধি পেয়েছে। ভারতের মোট শহরের জনসংখ্যা মোট গ্রামীণ জনসংখ্যার তুলনায় অধিক বৃদ্ধি পেয়েছে। একদম ঠিক। 2001 সালের তুলনায় 2011 সালে সেন্সাসে লিঙ্গ অনুপাত হ্রাস পেয়েছে। না। তারপরে কি 2001 থেকে 2011 সালের যে সেন্সাস শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে অবভিয়াসলি, তাহলে 2 এবং 4 নম্বর ঠিক। পরেরটা হচ্ছে 94 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এমটি স্যাডলার জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক তত্ত্ব, ডব্লিউসি প্লাউডেন ভারতীয় সেন্সাসের সাথে যুক্ত, এবং এফ ডাব্লিউ নোটস্টেইন জনসংখ্যা বিবর্তনবাদ তত্ত্ব, এবং ই.জি. রাভেনস্টাইন প্রব্রজন নীতি। রি.ভি. রাভেনস্টাইনের হচ্ছে প্রব্রজন নীতি ঠিক রয়েছে। তারপর হচ্ছে এফ ডাব্লিউ নোটস্টেইনের জনসংখ্যা বিবর্তন তত্ত্ব ঠিক রয়েছে। ডব্লিউসি প্লাউডেনের ভারতীয় সেন্সাস তত্ত্বও ঠিক রয়েছে, কিন্তু যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে এটি স্যাডলারের জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক তত্ত্ব। একদিকে রয়েছে বিভিন্ন ভাষাগোষ্ঠী এবং তাদের বিশেষ ভাষাগুলি। দ্রাবিড়, ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, তিব্বতী, বর্মা, অস্ট্রিক হয়ে যাবে সাঁওতাল, যেটা পরেরটা যেটা হয়ে যাবে আমাদের দ্রাবিড় হচ্ছে ইয়েরুকালা। ইন্দো ইউরোপীয় যেটা সেটা হচ্ছে বাঞ্জারি, অস্ট্রিক সাঁওতাল, তিব্বতীয় বার্মা হচ্ছে বড়ো। 96 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সেন্সাসের প্রদত্ত তথ্যানুসারে সেন্সাস টাউনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন সংজ্ঞাটি সঠিক? অপশন এতে বলছে মোট কর্মক্ষম জনসংখ্যার 75% কৃষি সংক্রান্ত মানুষের সাথে যুক্ত। আচ্ছা, না। ন্যূনতম জনসংখ্যা 5000 জন, হ্যাঁ এটা ঠিক রয়েছে। তারপরে কি রয়েছে? মোট কর্মক্ষম জনসংখ্যা 75% পুরুষ অকৃষি সংক্রান্ত কাজের সাথে যুক্ত। সর্বোচ্চ জনঘনত্ব হচ্ছে 400 জন প্রতি বর্গ কিলোমিটারতে, তাহলে 2 এবং 3 ঠিক। 7 নম্বর কোয়েশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের নিম্নলিখিত 5টি রাজ্যে মুসলিম জনসংখ্যা সর্বাধিক। এই রাজ্যগুলি মুসলিম জনসংখ্যা ক্রমহ্রাসমানতার ভিত্তিতে সাজাও ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ সবথেকে বেশি রয়েছে এবং তার ক্রমহ্রাসমান অনুযায়ী সাজানোর কথা এখানে বলা হয়েছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু কাশ্মীর, তারপরে রয়েছে আসাম, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে কেরালা, তারপর উত্তরপ্রদেশ। এখানে ক্রমহ্রাসমানের ভিত্তিতে সাজানোর কথা বলা হয়েছে। যদিও আচ্ছা, ক্রমহ্রাসমান সবথেকে বেশি মুসলিম পার্সেন্টেজ অনুযায়ী রয়েছে জম্মু কাশ্মীর, তারপরে আসাম, তারপর পশ্চিমবঙ্গ, তারপর কেরালা, তারপর উত্তরপ্রদেশ। কিন্তু সংখ্যা নিরিখে বললে সবথেকে বেশি হয়ে যাবে উত্তরপ্রদেশ। একদিকে রয়েছে বিবৃতি এবং অন্যদিকে রয়েছে কারণ। বিশ্বের বেশিরভাগ উন্নয়নশীল দেশের জনসংখ্যার চরিত্র প্রগতিশীল ধরনের। আচ্ছা, এটা ঠিক কথা। এবং উন্নয়নশীল দেশগুলিতে উচ্চ মৃত্যুহার এবং ক্রমহ্রাসমান প্রজননের হার পরিলক্ষিত হয়, এটা ভুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যে শহরের জনসংখ্যা সর্বাধিক ছিল? সেক্ষেত্রে এই অপশন অনুযায়ী জন্য সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে হরিয়ানা। 2011 সালের জনগণনা অনুযায়ী শতাংশের ভিত্তিতে ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের যেটা উত্তরপ্রদেশ, টোটাল এবং শতাংশ হিসাবে। একদিকে রয়েছে বিভিন্ন রাজ্যের নাম এবং জনসংখ্যাগত বৈশিষ্ট্য। 1 নম্বর রয়েছে হরিয়ানা, কেরল, মিজোরাম এবং অরুণাচল উত্তরপ্রদেশ।
অন্যদিকে রয়েছে সেটা হচ্ছে সর্বাধিক জনসংখ্যা। আচ্ছা, এটা যাবে উত্তরপ্রদেশ। তারপর হচ্ছে সর্বোচ্চ লিঙ্গানুপাত হরিয়ানা। তারপরে হচ্ছে কেরালা। আচ্ছা, হরিয়ানা, কেরালা, মিজোরাম, উত্তরপ্রদেশ। এদিকে সর্বাধিক জনসংখ্যা তো উত্তরপ্রদেশের সাথে যাবে, অর্থাৎ সর্বাধিক জনসংখ্যা ডি হচ্ছে 1। কেমন একটা অগোছলা লাগছে এটা। উত্তরপ্রদেশে হচ্ছে সর্বাধিক জনসংখ্যা, কেরলাতে রয়েছে যেটা সর্বাধিক শহরের জনসংখ্যা, সর্বোচ্চ লিঙ্গানুপাত। আচ্ছা, এটা হচ্ছে কেরল। এবং হরিয়ানাতে হচ্ছে সর্বাধিক শহরে জনসংখ্যা, মিজোরাম হচ্ছে সর্বনিম্ন শিশু লিঙ্গানুপাত। তো ফ্রেন্ডস, এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোয়েশ্চেনগুলি আরও অন্য একটি সেশনে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।